নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আইএম এবং ইউএম এর এই অনুষ্ঠান, আপনাদের পুরনো পরিচিতি আছে আইএম এবং ইউএম এর সঙ্গে, এ বিষয়ে কোনো সংশয় এবং সন্দেহ নেই। তবে এবারটা একটু অন্যরকম, কারণ পরিস্থিতি আপনারা জানেন যে গত বছর থেকেই কোভিড সিচুয়েশনে কিভাবে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। কিন্তু একটা জিনিস আজকের অনুষ্ঠানের ইন্ট্রোডাকশন অংশে আমার বলতে খুব ভালো লাগছে এই কারণের জন্য, কারণ যেভাবে পড়াশুনোর ঘরানাটা পরিবর্তন হয়ে অনলাইন এডুকেশন হয়ে গেছে, এটাকে আমরা কোপ আপ করবার চেষ্টা করছি সবাই মিলে। যারা পেরেন্টস রয়েছেন তারা, যারা স্টুডেন্ট রয়েছেন তারা সবাই এই ব্যাপারটায় ইনভলভ থাকছেন। কিন্তু আইএম এবং ইউএম ওনারা কিন্তু এই সিস্টেমকে আগের থেকেই এতটা ভালোভাবে অ্যাডপ্ট করে নিয়েছেন, তাতে ছাত্রছাত্রীদের সুবিধে হচ্ছে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, বিশেষত অনলাইন এডুকেশনের ক্ষেত্রে আপনাদেরকে খুব স্পষ্ট করে বলে রাখি, আইএম এবং ইউএম যে জায়গাটায় রয়েছে তাতে বাংলার এই বঙ্গের বুকে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে যদি আমরা তুলনা করি, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অন্যান্যদের কাছে ঈর্ষার কারণ। কিভাবে আমি আলোচনা করব, আমার আলোচনায় আজকে এই অনুষ্ঠানকে আরও বেশি সম্ভ্রান্ত করে তুলবেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন স্যার আমাদের সঙ্গে রয়েছেন, প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর। আমি স্যারকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং সঙ্গে স্যারকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, কারণ বাংলা নতুন বছর আর আমরা বাংলায় বসে অনুষ্ঠান করছি বাঙালিদের কাছে। একটা জিনিস আমার খুব ভালো লাগে আপনাদের ইনস্টিটিউটের পাঞ্চ লাইন যেটা, সেটা শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ যিনি শ্রদ্ধা করতে পারেন তার মধ্যে জ্ঞান আসবে। অর্থাৎ কোথাও না কোথাও একটা এনশিয়েন্ট ট্র্যাডিশনকে ফলো করবার একটা টেন্ডেন্সি রয়েছে, সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রে একটা অদ্ভুত রকমের একটা পরিবেশ, এনভায়রনমেন্ট বারবার করে আইএম এবং ইউএম প্রোভাইড করে স্টুডেন্টদের জন্য। আমি আপনার থেকে একটু বিস্তারিত জানবো বিশ্বজয় স্যার, যে এই বিষয়টা ঠিক কীরকম, প্রিভিয়াস হিস্ট্রি কতটা এনকারেজ করে আমাদেরকে সামনের দিক এগিয়ে যাওয়ার জন্য। হিস্ট্রি মানে দেখুন, আইএম যদি আপনি বলেন তাহলে সেটা তো এস্টাবলিশড হয়েছে আজ থেকে অনেক বছর আগে। 1996 সালে আমরা এস্টাবলিশড হই। তার আগে 1989 সাল থেকে আমরা অ্যাজ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট হিসেবে ছিলাম। 1996 সালে আইএম এস্টাবলিশড হয় অ্যাজ দ্য ফার্স্ট সেলফ ফিনান্সড ইনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং তারপর থেকে যদি আপনি আজ অবধি দেখেন তাহলে প্রতি বছরই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে সব থেকে প্রথমে আমাদের ইনস্টিটিউট ভর্তি হয়, তারপরে অন্যান্য ইনস্টিটিউট ভর্তি হয়েছে। বেস্ট ইনস্টিটিউট হিসেবে আমরা চেষ্টা করেছি বেস্ট ফ্যাকাল্টি রাখতে। দেখুন, বেস্ট ফ্যাকাল্টি রাখা মানে কি, বেস্ট স্টাডিটা, বেস্ট ইনস্টিটিউটে বেস্ট স্টাডিটা হবে, সব থেকে ভালো পড়াশোনাটা করানো হবে। তা যদি হয় তাহলে স্টুডেন্টরা সব থেকে ভালো শিখবে। স্টুডেন্টরা যদি সব থেকে ভালো শেখে তাহলে ইন্ডাস্ট্রিতেও সব থেকে ভালো স্টুডেন্টদেরই পাবে। তা যদি হয় তাহলে বেস্ট প্লেসমেন্টটাও আমাদের থেকেই হবে। ফলে আপনারা যদি দেখেন গত 33 বছর ধরে আমরা যে প্লেসমেন্ট আমাদের স্টুডেন্টরা পেয়েছে, যে সমস্ত জায়গায় আমাদের স্টুডেন্টরা আজকে চাকরি করছে, আজকে আপনি পৃথিবীর যেখানে খুশি যান না কেন, যেখানে, সেটা আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, ইউকের অন্যান্য জায়গা বলুন বা অস্ট্রেলিয়া বলুন, যেখানেই যান না কেন আপনি দেখবেন বেস্ট সেসব ইন্ডাস্ট্রি রয়েছে তার টপ পজিশনে কোথাও না কোথাও আমাদের আইএম স্টুডেন্টরা বসে আছে। এবারে একটা জিনিস খুব স্বাভাবিক, যে যদি ফাউন্ডার সেম হয়, টিচার্সরা সেম হয়, তার পরিকাঠামো সব সেম হয়, তাহলে সেটা যে ইনস্টিটিউটেই হোক না কেন একই থাকবে, তার মানটা একই থাকা উচিত। আমরা 2011 সালে আমরা পারমিশন পাই রাজস্থান গভর্নমেন্টের থেকে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুর এস্টাবলিশ করার জন্য। 2009 সালে রাজস্থান গভর্নমেন্ট আমাদেরকে ইনভিটেশন দেয় যে আপনারা তো ইস্টে অলরেডি বেস্ট করছেন, আপনারা ওয়েস্টেও একটা ইনস্টিটিউট অফ এভিডেন্স বা ইনস্টিটিউট অফ এক্সেলেন্স এস্টাবলিশ করুন। ওর একটা ইনভিটেশন আমরা পাই। তারপরে জমি বলুন বা বিল্ডিং বানানো বলুন, সব দিক দিয়ে রাজস্থান গভর্নমেন্টের অনেক সাহায্য পাই। ফলে 2011 সালে আমরা এস্টাবলিশ করতে পারি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ইউইএম জয়পুর। আমাদের ম্যানেজমেন্ট সেম, ফলে আপনি বুঝতেই পারছেন টিচার্সরাও একই টিচার্সরাই পড়ায়,
সেটা অনলাইনে হোক বা অনেক সময় ট্রাভেল করে হোক বা ওখান থেকে এখানে ট্রাভেল করে হোক বা এখান থেকে ওখানে ট্রাভেল করে হোক, একই টিচার্সরা পড়ায়। তার ফলে একই রকম প্লেসমেন্ট, একই রকম মানে এডুকেশন ইম্পার্টেড হয়। এবং যেসব স্টুডেন্টরা আজকে ইউএম জয়পুর থেকেও বেরিয়েছে, আপনারা যদি দেখেন টপ সমস্ত যা বড় বড় অর্গানাইজেশন আছে, সব অর্গানাইজেশনই আমাদের ছেলেদের আপনারা প্রেজেন্স দেখতে পাবেন। আপনি যদি এবছরও আমাদের প্লেসমেন্ট দেখেন এই বছর, তাহলেও আপনি দেখবেন যে একটা স্টুডেন্ট এরকম আছে যার হাইয়েস্ট জব অফার অফ দ্য ইউনিভার্সিটি ইজ 72 lakhs পার অ্যানাম, বছরে 72 লাখ টাকা, যেটা হয়েছে ইউএসএ, গিগা ডেটা সেন্টার অ্যাটলান্টা ইউএসএ থেকে। এবার এটা হওয়ার পেছনে কারণটা হচ্ছে যে আবার সেই যে অন্যান্য বছর যদি আপনি দেখেন তাহলে অনলাইন নয় অফলাইন মেথডে হয়, তার ফলে আমেরিকার কোনো কোম্পানিকে প্লেসমেন্টে নিয়ে আসা যতটা ডিফিকাল্ট হয়, এবছর অনলাইনে প্লেসমেন্টের ফলে যে কোনো আমেরিকার কোম্পানির কাছে ইন্ডিয়াতে মানে প্লেসমেন্ট করানো যা, সেটা ইউকেতে করানো তা, আবার আমেরিকাতে করানো একই ব্যাপার। ফলে আমাদের স্টুডেন্টদের যখন তারা ইন্টারভিউ করে তখন তারা বেস্টটাকে সিলেক্ট করতে গিয়ে ইউএম জয়পুর থেকে সিলেক্ট করে একটা ছেলেকে, যার হায়েস্ট প্যাকেজ আমরা ইউএম জয়পুরে যে কারণে হয় 72 lakhs পার অ্যানাম। তা বুঝতেই পারছেন যে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা একই ওই ঘটনাটাকে ধরে রেখেছি, একই পড়ানোটাকে ধরে রেখেছি এবং একই রকম প্লেসমেন্ট আমরা দিতে সফল হয়েছি। 2015 সালে ইউএম কলকাতা এস্টাবলিশড হয়, মানে ইউএম জয়পুর হচ্ছে ফার্স্ট ইউনিভার্সিটি আন্ডার আইএম গ্রুপ। তারপরে 2015 সালে ইউএম কলকাতা এস্টাবলিশড হয়, যেটা আপনি বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলেও প্রথম সারির ইউনিভার্সিটি। ফলে এখানেও আমরা সমস্ত বেস্ট টিচার্সদের, এবং আপনি বুঝতে পারছেন আইএম ইউএম তো খুব দূরে নয়, এস্টাবলিশ খুব কাছাকাছি, আইএম সল্টলেকে, ইউএম রাজারহাটে। ফলে ফিজিক্যাল ক্লোজনেসটাও অনেক বেশি হয়ে গেছে। এবং যেসব টিচাররা ইউএম জয়পুরে পড়ায় তারাও ইউএম কলকাতাতেও পড়ায়, ইউএম কলকাতাতে যারা তারাও জয়পুরে পড়ায়, আইএম কলকাতাররাও ইউএম জয়পুর বা ইউএম কলকাতায় পড়ায়, তারাও আইএমে পড়ায়। ফলে ফ্যাকাল্টি ব্যাপারটা একই হয়ে গেছে, প্লেসমেন্ট একসাথে হয়। এবং আমরা নর্থেও এস্টাবলিশড, আমরা ইস্টেও এস্টাবলিশড। ফলে ইস্টের কোম্পানির সাথে সম্পর্ক তৈরি করা, তাদেরকে নর্থে সেই সব কোম্পানির প্লেসমেন্ট নর্থে করানো, আবার নর্থে যে বিরাট একটা কোর কোম্পানির যে একটা জায়গা রয়েছে, কোর কোম্পানির যে একটা মানে অনেক কোর কোম্পানি রয়েছে, তাদের সাহায্য নিয়ে ইস্টেও প্লেসমেন্ট করানো, এই সমস্ত দিক আমরা করতে পেরেছি। মানে আপনি ইস্ট থেকে নর্থ এই পুরো ইন্ডিয়াতে যত কোম্পানি আছে তাদের সাথে ভালো সম্পর্ক এস্টাবলিশ করে তাদের থ্রুতে আমাদের স্টুডেন্টদের প্লেস করানো, সেই সুবিধাটা আমাদের রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে দেখুন, সবসময় সম্পর্কটা নয়, সম্পর্কটা অনেক পরের ব্যাপার। আসল ব্যাপার হচ্ছে কোম্পানি যদি দেখে যে তারা বেস্ট স্টুডেন্টদের পাচ্ছে, তারা খুব ভালো স্টুডেন্টদের পাচ্ছে, তাহলে পরের বছর তারা নিজেরাই চাইবে যে আমাদের স্টুডেন্টদের নিতে। এই সুবিধাটা আমাদের রয়েছে, আমরা মানে ভালো স্টুডেন্ট পাই বলেই এই সুবিধাটা রয়েছে। আমি জানি না আমি অনেকটা বেশি বলে ফেললাম, এটা মানে মানে আপনি আমাদের ইতিহাস জিজ্ঞেস করছিলেন আইএম আর ইউএম এর। একদমই বিশ্বজিৎ স্যার, আপনি এক জায়গায় ফ্যাকাল্টি এক্সচেঞ্জের কথা বলছিলেন। আপনি বলছিলেন আইএম ইউএম অথবা ইউএম জয়পুর, এখানে একই ফ্যাকাল্টি এক্সচেঞ্জের ব্যাপারটা থাকে। আমি আপনাকে একটু পরিষ্কার করে জানতে চাই আমাদের বাংলার ছাত্রছাত্রীদের স্বার্থে, এই যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জের পাশাপাশি স্যার একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ বলে একটা বিষয় থাকে। এই স্টুডেন্ট এক্সচেঞ্জ অর্থাৎ আমাদের বাংলার যারা বাংলাভাষী ছেলে মেয়ে, তারা কি জয়পুরে গিয়ে তারা পড়াশুনো করতে পারে, অথবা রাজস্থানের কোনো ছেলে মেয়ে তারা কি কলকাতা ইউএমএ এসে পড়তে পারে? এই যে স্টুডেন্ট এক্সচেঞ্জ, এই ব্যাপারটা কতটা সাবলীলভাবে করা সম্ভব? দেখুন, আমি আপনাকে বলি, ইউএম জয়পুরে এই মুহূর্তেও 50% স্টুডেন্টস আর ফ্রম বেঙ্গল। মানে 50% স্টুডেন্ট বেঙ্গল থেকেই যায় এবং বেঙ্গল থেকেই ওখানে পড়ে। তারা একটা বলতে পারেন হোম মানে রেসিডেন্স উইদিন আউটসাইড দ্য রেসিডেন্স, এরকম টাইপের তারা একটা ব্যবস্থা করেছে। আমাদের যে হোস্টেল, সেই হোস্টেলে মোটামুটি 70-75% স্টুডেন্টস আর ফ্রম বেঙ্গল, রেস্ট 25% আর ফ্রম আদার স্টেটস। আর যদি আপনি পুরো ইনস্টিটিউটে ভাবেন 50% স্টুডেন্টস আর ফ্রম বেঙ্গল, বাকি 50% আর ফ্রম আদার স্টেটস অ্যান্ড রাজস্থান। তা রাজস্থানে ধরুন যারা আশেপাশে থাকে, জয়পুরে থাকে, তারা তো হোস্টেলে থাকে না,
ফলে আপনি যদি ইউনিভার্সিটিকে অ্যাজ আ হোল দেখেন 50% স্টুডেন্টস আর ফ্রম বেঙ্গল, আর যদি আপনি হোস্টেল দেখেন 75% স্টুডেন্টস আর ফ্রম বেঙ্গল। তা আপনি বুঝতেই পারছেন বেঙ্গল থেকেই সব থেকে বেশি স্টুডেন্ট ওখানে যায়। এবার তার কারণটা যদি আপনি বলেন, কারণটা হয়তো আইএম এর ইতিহাসই, আবার যদি তার একটা এটাও কারণ হতে পারে যে বেঙ্গল থেকে যেসব স্টুডেন্ট প্রথম থেকে ওখানে গেছে তারা এত সাকসেসফুল হয়েছে জীবনে যে তারা তাদের জুনিয়রদের, তাদের ভাই বোনদের ওখানে পাঠাচ্ছে। এবং প্রতি বছরই আপনাকে আমি বলতে পারি প্রচুর স্টুডেন্ট, না হলে অন্তত 200 স্টুডেন্ট, 200-250 স্টুডেন্ট বেঙ্গল থেকে, আরও বেশি হবে, আমি কম বললাম ফিগারটা, আরও বেশি স্টুডেন্ট বেঙ্গল থেকে জয়পুরে, ইউএম জয়পুরে পড়তে চায়। একদম ইউএম জয়পুরের মানে আপনি যদি বলেন কেন, যেটা আপনার হয়তো প্রথমে কোশ্চেনের মধ্যে অটোমেটিক এই কেনটা হয়তো ঢুকেছিল, তাই একটু বলি যে দেখুন, জয়পুরে যদি হয়, জয়পুর থেকে দিল্লির দূরত্ব হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা। আমাদের ক্যাম্পাস থেকে মোটামুটি 3 ঘন্টার মধ্যে দিল্লিতে পৌঁছানো সম্ভব। তাহলে দিল্লির যে টোটাল কোর ইন্ডাস্ট্রি বেল্ট, সেটা আপনি দিল্লি বলুন, গুরগাঁও বলুন, বা দিল্লির অ্যালায়েড যেসব জায়গা বলুন, সেখানে যে একটা বিরাট কোর ইন্ডাস্ট্রির বেল্ট, সেই কোর ইন্ডাস্ট্রি থেকে আমাদের স্টুডেন্টদের, প্রচুর স্টুডেন্টের রিক্রুটমেন্ট হয়েছে, অতীতে হয়েছে, আজও হচ্ছে। সেই সুযোগটা আছে বলে অনেক ছেলেই বেঙ্গল থেকে জয়পুরে পড়তে চায়, কারণ কোর ইন্ডাস্ট্রি সেই সুযোগটা রয়েছে। দিল্লির যে ইন্ডাস্ট্রি সেটা তো ডেফিনেটলি একটু বেশি, মানে ইফ ইউ কম্পেয়ার ইট উইথ মানে মেবি ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, তা সেই সুযোগটা পাওয়ার জন্যই যায়। এবং সেই সুযোগটা হচ্ছে তারা সফলও হয়, কারণ প্রচুর ছেলে মেকানিক্যাল বলুন, ইলেকট্রিক্যাল বলুন, বা কম্পিউটার সায়েন্স বলুন, ইলেকট্রনিক্স বলুন, সিভিল বলুন, তাহলে সব জায়গা থেকেই স্টুডেন্টদের সিলেক্ট করা হয় এই দিল্লির কোর বেল্টটায়। সেই কারণেই বেঙ্গল থেকে প্রচুর ছেলে পড়তে যায়, এবং পড়তে যাওয়ার সুবিধাও রয়েছে। তারা ধরুন হোস্টেলে যদি থাকে, আজকে যদি তারা ইউএম, মানে হয়তো কলকাতাতে অনেক ইনস্টিটিউট আছে যেগুলোতে তারা পড়তে পারে, কিন্তু হোস্টেলে থেকে পড়ার একটা সুবিধা আছে, ইঞ্জিনিয়ারিং বিশেষ করে হোস্টেলে থেকে পড়লে পিয়ার্সদের সাথে সবসময় একটা কম্পিটিশন। দেখুন আজকে আমরা যখন এডুকেশন 4.0-র কথা বলি, তখন আমরা সবসময় বলি যে সবথেকে বড় দিক হচ্ছে মেন্টার্স অ্যান্ড পিয়ার্স। তা মেন্টার্স অ্যান্ড পিয়ার্স এই সুবিধাটা ইউএম জয়পুরে ভীষণ বেশি রকম রয়েছে, কারণ হোস্টেলে সব স্টুডেন্টরা একসাথে আছে, তারা একসাথে পড়াশোনা করছে। আপনি যদি কোনোদিন রাত্রিবেলা ল্যাবরেটরিতে ঢোকেন, আপনি ল্যাবরেটরি দেখবেন রাত 2:30-3টেতেও ছেলেরা কাজ করছে, কখনো ফাঁকা যায়, কারণ সেটা একটা রেসিডেন্স, হোস্টেল রেসিডেন্সের মধ্যে। আপনি যদি দেখেন কোনোদিন কারোর ঘরে নক করেন রাত্রিবেলা 3টে-4টে, দেখবেন একসাথে ছেলেরা বসে পড়াশোনা করছে। এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে মেন্টার। ধরুন টিচার্সরা ক্যাম্পাসের ভেতরেই থাকে বেশিরভাগ টিচাররা, ফলে যদি কোনো স্টুডেন্টের কখনো হেল্প লাগে, সেটা সন্ধ্যাবেলায় হোক বা রাত্রিবেলাতে হোক বা সকালবেলাতে, দিনের বেলাতেই হোক, তারা কিন্তু যখন খুশি টিচারদের রেসিডেন্সে গিয়ে নক করে টিচারদের থেকে সাহায্য নিতে পারে। এই সুবিধাটা একটা রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে রয়েছে, সেই কারণেই সব দিক মিলিয়েই প্রচুর ছেলে বেঙ্গল থেকে জয়পুরে যায়। এবং আমাদের ওখানে প্লেসমেন্টের চান্সেসও খুবই হাই, আপনি বুঝতেই পারছেন। আমি এবারও বললাম, এবছরও আমাদের হাইয়েস্ট প্যাকেজ 72 lakhs per annum। এবং অনেক স্টুডেন্ট এরকম আছে যারা 3টে জব অফার পেয়েছে, অনেক স্টুডেন্ট আছে 4টে জব অফার পেয়েছে, অনেক স্টুডেন্ট আছে 2টো জব অফার পেয়েছে, ইত্যাদি। একদমই স্যার, আপনি যে স্যালারির কথা বলছেন ভীষণভাবে মানে আকর্ষণীয়। 6 লাখ পার মান্থ, একটা হিউজ স্যালারি স্কেল আপনি উল্লেখ করলেন, এটা আমার মনে হয় যে অনেকের কাছে আকর্ষণীয়। কিন্তু স্যার পাশাপাশি আরেকটা জিনিস আমি যেটা মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি স্যার, সেটা হচ্ছে অনেকে বলেন যে ইঞ্জিনিয়ারিং পড়ে কি হবে, ও তো শেষে পাশ করে বিটেক করে বাড়িতে বসে থাকতে হবে। তাদের এই ধরনের মানসিকতা কেন হচ্ছে? আর পাশাপাশি আপনি আরেকটা কথা কিছুক্ষণ আগে বলছিলেন যে ইউএম জয়পুর বা ইউএম কলকাতা বা আইএম, এরা ভীষণভাবে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। হয়তোবা সেই কারণের জন্যই আমি এই কোয়েশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করলাম যে ইঞ্জিনিয়ার্স হবে, ডিগ্রিটা থাকবে, সার্টিফিকেট থাকবে, বাট বাড়িতে বসে থাকতে হবে, এটা ভীষণভাবে যন্ত্রণার স্যার। আমি এই জন্য তাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশন কতটা প্রয়োজন কোনো একটা ইনস্টিটিউশনের ক্ষেত্রে। দেখুন আমি আপনাকে বলবো, আমি এরকম মানে আপনারা কি দেখেছেন যে ইঞ্জিনিয়ারিং পড়ে বাড়িতে বসে আছে আপনাদের চোখের সামনে, মানে বছর 2 বাড়িতে বসে আছে, এরকম কি দেখেছেন? হতে পারে 3-4 মাস অনেক সময়, মানে দেখুন ইন্ডাস্ট্রির অবস্থা তো মানে ওঠে নামে। ইঞ্জিনিয়ারিং পড়ে 3-4 মাসের বেশি বাড়িতে বসে থেকেছে এরকম এক্সাম্পল কি দেখেছেন চোখের সামনে? শুনুন, শোনা কথায় যাবেন না, আপনি জাস্ট এটা ভেবে বলুন যে এমন কি দেখেছেন যে 3-4 মাসের বেশি বাড়িতে বসে আছে ইঞ্জিনিয়ারিং পড়ে? আমি তো দেখিনি।
এবং আপনাকে আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে বেশি জব আছে। আর একটা সেক্টরেরও যদি আপনি নাম বলতে পারেন, আপনি একটু ভেবে দেখুন তো, মানে ধরুন আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারিং পড়ে কি হবে, আচ্ছা অন্য জেনারেল স্ট্রিম পড়ে কি তার বেটার হবে? মানে এটা কি আপনি বলতে পারেন জোর গলায়? আমি কিন্তু জোর গলায় বলতে পারি ইঞ্জিনিয়ারিং পড়লে বেটার হবে। আপনি কি জোর গলায় বলতে পারেন যে ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে এইটা পড়লে বেটার হবে? আমি আপনাকে এটুকু বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং পড়ে যদি আপনি কাউকে দেখেও থাকেন বাড়িতে বসে আছে, এটা 3 মাস কি 4 মাস, বড় জোর 5 মাস, তার চেয়ে বেশি আপনি দেখতে পাবেন না। ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ বাড়িতে বসে থাকে না, কারণ ইঞ্জিনিয়ার্সদের রিকোয়ারমেন্ট এখনও আপনি অন্যান্য সব স্ট্রিমকে অ্যাড করলে যত আসে, ইঞ্জিনিয়ারিংয়ের রিকোয়ারমেন্ট মোটামুটি শুধু ইঞ্জিনিয়ারিংয়ের রিকোয়ারমেন্ট তাই। ইঞ্জিনিয়ারিংয়ে নাম্বার অফ জবস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট আজও সাম টোটাল অফ অল দ্য জবস অ্যাভেলেবল ইন দ্য ডিফারেন্ট ডোমেন্স, এটুকু আমি এখনো আপনাকে জোর গলায় বলতে পারি। আর আরেকটা কি প্রশ্ন জানি আপনি? না, আমি আরেকটা যেটা বলছি স্যার, আপনারা ইউএম ভীষণভাবে মার্কেট সার্ভে করেন, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশনের জায়গাটা রয়েছে বলে অন্যান্য ইনস্টিটিউটের থেকে বেরোন, আমি কারোর নাম করতে চাই না স্যার, বাট অনেক ইনস্টিটিউট থেকে বেরিয়ে তারা সেই ধরনের কোয়ালিটি এডুকেশন পায় না। আমার অ্যাকচুয়ালি জায়গাটা বলার এটাই ছিল যে অনেক ইনস্টিটিউট রয়েছে যেখান থেকে প্রপার প্লেসমেন্ট বা প্রপার জব ওরিয়েন্টেশনের ব্যাপারটা থাকে না, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেশনটা থাকে না। সেটা আইএম, ইউএম অথবা ইউএম জয়পুর কিভাবে এটাকে ফলো করে, মার্কেট সার্ভেটা কিভাবে আপনারা করছেন যে আপনাদের স্টুডেন্টরা বেরিয়ে চাকরি পাচ্ছে, বাট অনেক জায়গা রয়েছে যাদের বসে থাকতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে চাকরির জন্য? কেন এই ডিফারেন্সটা? দেখুন, আমি আবারও বলবো আপনাকে, আপনি যে ইন্ডাস্ট্রি কানেক্ট বলছেন, বা আপনি ইন্ডাস্ট্রি ভিজিট বলুন, বা ইন্টার্নশিপ বলুন, এই সবগুলো মানে ওয়ান সাইড, একদিকে রাখুন। আরেক দিকে রাখুন হচ্ছে সঠিক মানের পড়াশোনা। আপনি যদি স্টুডেন্টকে সঠিকভাবে ট্রেনিং দেন, সঠিক মানের পড়াশোনা করান, তাহলে আপনাকে আমি বলতে পারি, মানে জোর গলায় এই কথাটা বলতে পারি যে স্টুডেন্ট ভালো চাকরি পাবেই। আর ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট সেটা তো ডেফিনেটলি রয়েছে। আজকে ধরুন আমাদের স্টুডেন্টরা বছরে অন্তত 2 থেকে 3 বার ইন্ডাস্ট্রি ভিজিটে যায়। আজকে যখন তারা গত 1 বছর ধরে যেতে পারছে না, 100 বছর ধরে যেতে পারছে না, তখন ভার্চুয়াল ইন্ডাস্ট্রি ভিজিট হচ্ছে আমাদের সমানে। ভার্চুয়াল ইন্ডাস্ট্রি ভিজিট মানে আমরা ইন্ডাস্ট্রির ভেতরে ক্যামেরা নিয়ে লোকেরা যাচ্ছে, সেটা টোটালি ভার্চুয়ালি স্টুডেন্টরা দেখতে পাচ্ছে, এবং সেটা আমাদের লেগেই রয়েছে। ভার্চুয়াল ইন্ডাস্ট্রি ভিজিট কন্টিনিউয়াসলি আমরা করাচ্ছি। এবং ইন্টার্নশিপ, আমাদের স্টুডেন্টরা ওয়ার্ক ফ্রম হোম ইন্টার্নশিপ, আজকে একটা স্টুডেন্ট আপনি বলতে পারবেন না যে ওয়ার্ক ফ্রম হোম ইন্টার্নশিপ চেয়েছে অথচ পায়নি। দেখুন, অনেকেই আছে যারা চায় না, তারা ভাবে ঠিক আছে আমি এখন একটা এই ট্রেনিং করছি এটা করি, আমি এখন এই কোর্সটা করছি সেটা করি। কিন্তু কোনো স্টুডেন্ট যে একটা ভার্চুয়াল ইন্টার্নশিপ, ওয়ার্ক ফ্রম হোম ইন্টার্নশিপ চেয়েছে পাইনি, এরকম আমাদের আইএম বা ইউএম এ নেই। প্রত্যেকটা স্টুডেন্ট ভার্চুয়াল ইন্টার্নশিপ পেয়েছে, এবং তার ফলে তার তো ইন্ডাস্ট্রি রেডিনেসটা অনেক বেড়ে গেল। আজকে যদি আমি ধরুন মানে 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়ার সাথে সাথে একটা 6 মাস ইন্ডাস্ট্রিতে কাজ করে নিই, তাহলে যখন আমি 4 বছর বাদে ইন্ডাস্ট্রিতে জয়েন করছি তখন আমার 6 মাসের এক্সপিরিয়েন্স আছে। সেটা তো ইন্ডাস্ট্রি ডেফিনেটলি মানে ইন্ডাস্ট্রির পক্ষে হেল্পফুল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ধরুন আমরা ইন্ডাস্ট্রির যেসব ট্রেনিং মানে শুরুতে করতে হয়, আমরা সেই ট্রেনিংগুলো অনেক সময় আগে থেকে ইম্পার্ট করি স্টুডেন্টদের, ওয়াইল দে আর ইন দেয়ার ইঞ্জিনিয়ারিং লাইফ। আমরা তাদেরকে সেই ট্রেনিংটা দিই, ফলে সে যখন ইন্ডাস্ট্রিতে ঢোকে তখন কিন্তু সে রেডি, সে কিন্তু অ্যাবসলিউটলি রেডি যে আমি ইন্ডাস্ট্রিকে ডেলিভার করব রাইট ফ্রম দ্য ফার্স্ট ডে। প্রথম দিন থেকে আমি ইন্ডাস্ট্রিতে কিছু না কিছু ডেলিভার করব, যেটা হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাকে ইন্ডাস্ট্রি ট্রেনিং করাতে গেলে 6 মাস ধরে ট্রেনিং করাবো, 6 মাস পরে ছেলেটা চাকরি ছেড়ে দিল, 6 মাস আমার ট্রেনিংটা বেকার গেল। আমাদের ক্ষেত্রে সেটা না, আমাদের ক্ষেত্রে প্রথম দিন থেকে দ্য স্টুডেন্ট ক্যান ডেলিভার। তার কারণ অনেকটাই ট্রেনিং আমাদের সিলেবাসের মধ্যে ইনকর্পোরেটেড। আমরা যে সিলেবাসটা তৈরি করেছি সেটাতে আমরা 74টা ইন্ডাস্ট্রির থেকে ফিডব্যাক নিয়েছি। এই সিলেবাসটা নিয়ে কি কি মডিউল থাকা উচিত সেটা ইন্ডাস্ট্রির থেকে শুনেছি, শোনার পরে সেগুলোকে ইনকর্পোরেট করেছি, তারপরে ছেলেরা সেগুলো শিখেই বেরোচ্ছে। আমি একটু আপনার পারমিশন নেব এই জায়গায়। আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই বা একটা জিনিস দেখাতে চাই। আমাদের স্টুডেন্টরা যখন তারা 4th ইয়ারে উঠে প্লেসমেন্ট পায়, তারা নিজেরাও তাদের জুনিয়রদের সাথে কন্টিনিউয়াসলি ইন্টারঅ্যাক্ট করে যে তুই এইটা কর বা তুমি এটা করো, এইভাবে প্র্যাকটিস করো তাহলে ভালো হবে। তারা কন্টিনিউয়াসলি গাইড করে। এই ক্ষেত্রে আমি দেখাতে চাই আমাদের এক স্টুডেন্ট, দেখুন দৃক দে, সে তার জুনিয়রদের জন্য একটা ভিডিও বানিয়েছে।
জুনিয়রদের জন্য সে নিজে বলে একটা ভিডিও বানিয়েছে এবং সে কন্টিনিউয়াসলি তার স্টুডেন্টদের, সে টিসিএস ডিজিটালে চাকরি পেয়েছে। টিসিএস ডিজিটাল মানে টিসিএস এর যেটা বেটার অফারটা সেটা পেয়েছে, এবং সে সেটা পাওয়ার পর তাদের জুনিয়রদের গাইড করে, কন্টিনিউয়াসলিও গাইড করে, এবং একটা ভিডিও বানিয়ে জুনিয়রদের জন্য দেখিয়েছে যে তোমরা এইভাবে প্রিপেয়ার করো। সেই ভিডিওটা আমি একটু দেখাতে চাই। একদমই। Hi, I am Dhrik De, currently pursuing my BTech in Computer Science and Engineering from University of Engineering and Management, Jaipur. Well, as of now, I am having job offers from Tata Consultancy Services for the digital profile, and also I am having a job offer from Tech Mahindra. To talk about my placement preparation, I would like to say that I had a dedicated schedule both for my aptitude and for my coding preparation. There are a lot of free sites from which one can refer to. For my aptitude preparation, I had referred to sites like IndiaBix and m4maths.com. For my coding preparation, I had referred to sites like LeetCode, since it is friendly to all the levels of coders. So the placement preparation is a bit challenging since we have to go through a lot of rounds and hence qualify for the interview. So for the ones going for the placement season, my tip would be to make a dedicated schedule both for your aptitude and for your coding preparation. Make a daily schedule and be consistent and practice every day. Make some good projects and add them in your resume, since it will add weightage to your resume and help you get shortlisted. For your interviews, keep a good practice with your vocabulary and study all the projects mentioned in your resume well. Also study all the subjects, like the core subjects which you have mentioned in your resume, since you will be asked questions from that only. So according to me, consistency is the key to crack and get a job. All the best. Thank you. স্যার আমরা এইটাই আমার বলার ছিল। একদমই স্যার, আমরা ভিডিওটা দেখলাম, আমরা স্যার ভিডিওটা দেখেছি, ভীষণভাবে সুন্দর। মানে এই যে রিলেশনটা থাকা খুব দরকার, খুব দরকার। স্যার আপনার থেকে জানতে চাইবো, আগামী শিক্ষাবর্ষের জন্য ইউএম আইএম এর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। আপনার সঙ্গে কিছুক্ষণ আগে প্রোগ্রাম শুরুর আগে বাই টেলিফোন কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে স্টুডেন্টদের কোনো চিন্তার কারণ নেই। একটু আমি সেই এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের সামনে শেয়ার করতে চাইবো যে আইএম এবং ইউএম এর আগামী শিক্ষাবর্ষের জন্য বিশেষ যে সমস্ত ভাবনা চিন্তাগুলো রয়েছে সেগুলো কি কি, একটু আপনার মুখ থেকে শুনবো। দেখুন, ভাবনা চিন্তা একটাই রয়েছে যে যতদিন না এটা ঠিক হয় আমরা নিশ্চয়ই অনলাইনে ক্লাস করাবো। যেই মুহূর্তে আমাদের পরিস্থিতি এরকম হয় যে আমরা খুলতে পারবো, উই উইল বি দ্য ফার্স্ট টু ওপেন এগেন। আপনি যদি দেখে থাকেন, আজকে ইউএম জয়পুরে বসে আমি বলছি, ধরুন আমরা যখন এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল মার্চ মাসে, 14th মার্চ থেকে আমরা অনলাইন ক্লাসেস শুরু করি। তখন পুরো ভারতবর্ষে একটাও এরকম ইনস্টিটিউট নেই যারা অনলাইন ক্লাসেস শুরু করেছিল। তখন তারা পরিকল্পনা করছে, আচ্ছা তাহলে কি করা যায়, কিভাবে ক্লাস করানো যায়। বাট আমরা তো এই জিনিসটা অলরেডি করাই, অনলাইন অ্যান্ড অফলাইন হাইব্রিড মানে ট্রেনিংটা আমরা তো আগে থেকেই করাতাম। ফলে 14th মার্চ 2020 আমরা কিন্তু অনলাইন ক্লাসেস শুরু করি। এটা গত বছরও আমি বলেছিলাম, এবং উই আর দ্য ফার্স্ট ইনস্টিটিউট। এবং তারপর যখন খুলতে পারমিশন দেয় রাজস্থান গভর্নমেন্ট, ফেব্রুয়ারি নাগাদ আবার পাবলিশ করে যে এবার আবার খোলা যেতে পারে ধীরে ধীরে, তখন উই আর দ্য ফার্স্ট ইনস্টিটিউট। আমরা তখনও সবাইকে জানিয়েছিলাম যে আমরা স্টার্ট করছি, প্রেসের মাধ্যমেও সবাইকে জানিয়েছিলাম, এবং সমস্ত গভর্নমেন্টকে লিখে এই করে আমরা মানে সমস্ত প্রপার নিয়মের মাধ্যমে আমরা শুরু করি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারিতে আমরা শুরু করি, 2 মাস আমরা ক্লাস করাই। তারপরে আবার যখন এপ্রিলে বুঝতে পারি যে না, পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেখানে থেকে এটা শুরু করানো আর কন্টিনিউ করানো উচিত না, আবার আমরা সঙ্গে সঙ্গে ক্লোজ ডাউন করি। ফলে উই উইল বি ভেরি প্রম্পট উইথ অল অ্যাকশনস। আমরা এইভাবে জিনিসটাকে করব যে উইল বি প্রম্পট উইথ অল অ্যাকশনস। এবং সবথেকে বড় কথা হচ্ছে, কোনো গার্জিয়ান বা কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমরা যদি আমাদেরকে ফোর্স করা হয়েছে যে ক্লাসে যাওয়ার জন্য, ফিজিক্যাল ক্লাস করার জন্য, আমরা সেটাও করিনি। আমরা বলেছি তুমি যদি চাও তাহলে তুমি জয়েন করো ফিজিক্যাল ক্লাসেস। কিন্তু আমরা কিন্তু বোথ মোড, আবার সেই হাইব্রিড মোড, আমরা অফলাইন অনলাইন দুটো মোডেই এমনভাবে পড়াশোনা করিয়েছি গত 2 মাস, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের শুরু অবধি, যে সেখানে কোনো স্টুডেন্ট যদি আসতে চায় ক্লাসে, তাহলে সে ক্লাসে এসে করবে। যদি সে ভার্চুয়ালি অনলাইন মোডেই কন্টিনিউ করতে চায়, অনলাইন মোডেই করেছে। আমরা দুরকম সিস্টেমই রেখেছিলাম, এবং ভবিষ্যতেও আমরা সেরকমই একটা পরিকল্পনা করছি যেখানে হাইব্রিড মোড অফ টিচিং হবে।
যে ছেলেটা অনলাইনে পড়তে চায় সে অনলাইনে পড়ে সুবিধা পাবে, যে ছেলেটা অফলাইনে করতে চায় অফলাইনে পড়ে সুবিধা পাবে। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য যখনই কলেজ খুলবে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার জন্য সমস্ত স্টুডেন্টদের একসাথে ডাকবো না। হয়তো কোনো স্টুডেন্টের অফলাইন হবে, কোনো স্টুডেন্টের অনলাইন হবে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। পরের পয়েন্ট অফ টাইমে হয়তো যে ছেলেটার অনলাইন হয়েছিল তার অফলাইন হবে, তার অন্যজনের অনলাইন হবে। আমরা দিনগুলোকে ভাগ করে দেবো যেভাবে করেছিলাম, এবং মানে একটা ক্লাসে যত স্টুডেন্ট বসে তার হাফ স্টুডেন্ট বসার ব্যবস্থা করব, এবং টোটালি হাইব্রিড মোডে, মানে বিশেষ করে ল্যাবরেটরিগুলোকে চেষ্টা করব যতটা পারা যায় অফলাইন করা, ক্লাসগুলোকে যতটা পারা যায় অনলাইন করা। আমাদের যত স্টাডি ম্যাটেরিয়াল এভরিথিং ইজ অ্যাভেলেবেল অন দ্য ইন্টারনেট। আপনি ইন্টারনেটে আমাদের সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পাবেন অ্যাপার্ট ফ্রম লাইভ ক্লাসেস। একটা লাইভ ক্লাসে স্টুডেন্টরা শুনে তার যদি কোথাও কোনো প্রশ্ন আসে তাহলে সে রেকর্ডেড ভিডিও দেখতে পারবে। সমস্ত রকম এই পরিকল্পনাগুলো আমাদের থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্লেসমেন্টে আমরা ইন্টারন্যাশনাল প্লেসমেন্টসকে আরো বেশি করে নিয়ে আসছে 1 বছরের মধ্যে। আমাদের যত ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট হয়েছে এই কামিং ইয়ার ইন 2021 and 2022, our target is we will have 10 times of that international placements, 10 times of that। এবং সেটা সম্ভব এই কারণ এই মুহূর্তে যে পরিস্থিতিটা নেগেটিভ পরিস্থিতি, সেই নেগেটিভকে পজিটিভে বদলানোর একটা উপায় আছে প্লেসমেন্টস, ইন্টারন্যাশনাল প্লেসমেন্টস। কারণ দেখুন আজকে আমেরিকায় বসে যে কোম্পানিটি অনলাইনে প্লেসমেন্ট করাচ্ছে তার কাছে আমেরিকার একটা ছেলের ইন্টারভিউ নেওয়া অনলাইনে যা, কলকাতা বা জয়পুরের একটা ছেলের ইন্টারভিউ নেওয়া একই ব্যাপার। ফলে আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল প্লেসমেন্টস আমরা 10 টাইমস করে দেব। এই সময়ে যেহেতু ছেলেরা এবং টিচারদের সময়টা একটু বেশি, যাতায়াতের সময়টা বেঁচে যাচ্ছে, আমরা যেহেতু বাড়িতে বসে পড়াশোনা করছি, সেই সময়টায় আমরা রিসার্চের দিকে ধ্যান দেব। ছেলেদের মোর অ্যান্ড মোর পেটেন্টস ফাইল করবে স্টুডেন্টরা, মোর অ্যান্ড মোর রিসার্চ পেপার পাবলিশ করবে, এবং তার ফলে প্লেসমেন্ট আরও বেটার হবে। আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি, এটা 2021 এর প্লেসমেন্টস। আপনি দেখুন 2021, যেখানে আপনিও বলেছেন একটু আগে বা সবাই বলছে যে প্লেসমেন্টের পরিস্থিতি খারাপ, আমাদের প্লেসমেন্ট এই বছর গত 4-5 বছরের তুলনায় বেটার হয়েছে। গত 4-5 বছরের তুলনায় প্লেসমেন্টস আমাদের বেটার হয়েছে ইন দ্য সেন্স যে আপনি দেখুন অনেক স্টুডেন্ট আছে 4টে জব অফার পেয়েছে, অনেক স্টুডেন্ট আছে 3টে জব অফার পেয়েছে, অনেক স্টুডেন্ট আছে 2টো জব অফার পেয়েছে। আমি আগেই বলেছি যে আমাদের হাইয়েস্ট প্লেসমেন্ট 72 lakhs per annum, সেই জিনিসটাই আমার দেখানোর ছিল, তাই আমি দেখালাম। একদমই স্যার, আমি আপনার কাছে একেবারে শেষে এসে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজিক্যাল এবং ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং সেখানে ডক্টরাল যে ডিগ্রিজ রয়েছে এগুলো একটু জাস্ট জানবো। সময় আমাদের খুব কম, মিনিট 1-এর মতো সময় রয়েছে। আমি খুব তাড়াতাড়ি বলে দিই আমাদের কি কি কোর্সেস আছে। দেখুন আমাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি অনেক কথা বলে গেলাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ তো আমাদের একমাত্র কোর্সেস নয়, আমাদের বিটেক, এমটেক যেমন ইঞ্জিনিয়ারিং কোর্সেস রয়েছে, ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, আইটি, এগুলোতে যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সেস, ট্রিপল-ই এরকম যেমন ইঞ্জিনিয়ারিং কোর্সেস রয়েছে, বিটেক রয়েছে, এমটেক রয়েছে, ঠিক সেরকমই আমাদের বিসিএ রয়েছে, বিবিএ রয়েছে, এমসিএ রয়েছে, এমবিএ রয়েছে। আমাদের বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বলে কোর্স রয়েছে, আমাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্স রয়েছে, বিএইচএম হোটেল ম্যানেজমেন্ট। এছাড়া আমাদের লয়ের কোর্স রয়েছে, বিবিএ প্লাস এলএলবি। এছাড়া পিএইচডি যেসব স্টুডেন্টরা যেসব লোকেরা আফটার মাস্টার্স করতে চায় পিএইচডি করার সুবিধা রয়েছে, ইত্যাদি কোর্সেস আমাদের ইনস্টিটিউটে রয়েছে। বেশ, আমরা এখানে শেষ করব। আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর UM জয়পুর। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। বেশ, আমরা এখানে অনুষ্ঠান শেষ করব। প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর UM জয়পুর থেকে আমাদের সঙ্গে ছিলেন। আমরা শুধু এটাই বোঝানোর চেষ্টা করলাম আপনাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে UM জয়পুর বা UM কলকাতা বা IM কলকাতা কেন অন্যান্য ইনস্টিটিউশনের থেকে খানিকটা হলেও আলাদা। এবার বিচার বিবেচনা সবটাই আপনার উপরে, কারণ আমি জানি যে আপনারা চোখ কান খোলা রেখে অন্তত এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।